আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে ক্লাস নেব উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের জীববিজ্ঞান প্রথম পত্রের উপর বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটি কোর্সটি ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, এমনকি অনার্সে বিভিন্ন ইয়ারেও বায়োডাইভার্সিটির উপর আমরা পড়াশোনা করে থাকি। তাহলে আজকে আমরা যে বিষয়টির উপর আলোকপাত করব বা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টি আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু বোর্ডে দেখে নিই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়োডাইভার্সিটি, বাংলায় হলো জীববৈচিত্র্য। প্রথমে আমরা জীববৈচিত্র্য কী বা বায়োডাইভার্সিটি জিনিসটি কী এর সংজ্ঞাটি জানার চেষ্টা করি। তা বায়োডাইভার্সিটি আমরা এক কথায় বলতে পারি জীবের যে কোনো বৈচিত্র্যই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। বিজ্ঞানী হ্যামিল্টন বায়োডাইভার্সিটির সংজ্ঞা দিয়েছে এইভাবে যে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ। সিবিডির ব্যাখ্যা অনুযায়ী, সিবিডি অর্থাৎ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির ব্যাখ্যা অনুযায়ী কোনো নির্দিষ্ট অঞ্চলে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে বলা হয় বায়োডাইভার্সিটি। তাহলে আমরা তিনটি সংজ্ঞা শিখলাম। প্রথম সংজ্ঞাটি হলো যে জীবের যে কোনো বৈচিত্র্য বায়োডাইভার্সিটি। বিজ্ঞানী হ্যামিল্টনের মধ্যে বায়োডাইভার্সিটি হচ্ছে যে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ। আর সিবিডি 1992 সালে অর্থাৎ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির ব্যাখ্যা অনুযায়ী কোনো নির্দিষ্ট অঞ্চলে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে বলা হয় বায়োডাইভার্সিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বায়োডাইভার্সিটির সংজ্ঞাটি শিখে ফেললাম। তাহলে আমরা এখন আলোচনার বিষয়বস্তুগুলো একটু দেখে নেই। আমরা সংজ্ঞা সহ আরও কিছু বিষয়গুলো পড়ব। জীববৈচিত্র্যের কারণ আর জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব। তাহলে আমরা এই টপিক জীববৈচিত্র্যের কারণ এবং জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্বের উপর আমরা আলোচনা করব। তা জীববৈচিত্র্যের বহুবিধ কারণ আছে। পৃথিবীর কোথায় কখন কোন জীবের বিলুপ্তি ঘটছে বা ঘটেছে তার সম্পূর্ণ জানা না গেলেও আংশিক জানা যেতে পারে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, সংক্ষেপে IUCN নামে একটি আন্তর্জাতিক সংস্থা থেকে। এই সংস্থা কতগুলো ক্যাটাগরির মাধ্যমে বিশেষ করে প্রাণী ও কিছু উদ্ভিদ প্রজাতির অতীত বর্তমান অবস্থা তুলে ধরে জানিয়ে দেয় কোন প্রজাতির জন্য কতখানি সতর্ক হতে হবে। জীববৈচিত্র্য বহুবিধ কারণ আছে। এই বহুবিধ কারণের যে কোনো একটি বা দুইটি বা সবগুলো কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত হতে পারে। তা জীববৈচিত্র্যের কারণ দুটি শিরোনামে ভাগ করা যেতে পারে। একটা হলো বাস্তুতান্ত্রিক কারণ আর একটা হলো মানব সৃষ্ট কারণ। তা প্রথমে আমরা বাস্তুতান্ত্রিক কারণগুলো জেনে নিই। বাস্তুতান্ত্রিক বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা কতগুলো কারণ এখন আলোচনা করব। একটা হলো খাদ্য শৃঙ্খল অবস্থান, 2 নম্বর প্রাকৃতিক বিপর্যয়, 3 নম্বর জনসংখ্যার অপ্রতুলতা ও বিস্তার, 4 নম্বর দাবানল, 5 নম্বর বৈশ্বিক উষ্ণতা। আমরা প্রথমে এই কারণগুলো আলোচনা করার চেষ্টা করি। প্রথম যে কারণটি আমরা লিখেছি যে বাস্তু শৃঙ্খলে অবস্থান। খাদ্য শৃঙ্খলে যার অবস্থান যত উপরে তার বিলুপ্তির সম্ভাবনা তত বেশি। তার মানে খাদ্য শৃঙ্খলের নিচের স্তরে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি উপরের স্তরের জীবের জন্য বিলুপ্তির কারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য স্তরের নিচের স্তরে কোনো ক্ষতি হলে সেই ক্ষতি উপরের স্তরে যারা বাস করে তাদের বিলুপ্তির কারণ হতে পারে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সিংহ, বাঘ, কুমির অন্য প্রাণীদের তুলনায় বেশি বিলুপ্তির ঝুঁকিতে আছে।
তার মানে খাদ্য শৃঙ্খলের উপরের দিকে যারা থাকবে বড় প্রাণীগুলো, তারা বিলুপ্তির ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকবে। 2 নম্বর কারণ প্রাকৃতিক বিপর্যয়। জীব বিলুপ্তির আরেকটি কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। তা প্রাকৃতিক বিপর্যয় বলতে খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, সুনামি, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বসতি সহ জীববৈচিত্র্য বিপর্যস্ত হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং দীর্ঘকালীন বন্যা জীবকুলের উপর দারুণ বা মারাত্মক প্রভাব বিস্তার করে। তাহলে বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং দীর্ঘকালীন বন্যা জীবকুলের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে। আমরা জীব বিলুপ্তির বাস্তুতান্ত্রিক কারণের ভিতরে আরেকটু উল্লেখ করেছি যে জনসংখ্যার অপ্রতুলতা ও বিস্তার। যেসব প্রজাতির পপুলেশন সংখ্যা কম এবং বিস্তীর্ণ অঞ্চল সংকীর্ণ, তাদের বিলুপ্তির সম্ভাবনা বেশি থাকে। তার মানে এই পয়েন্টটা আমরা বলতে চাচ্ছি যে যে সমস্ত প্রজাতির পপুলেশন সংখ্যা কম এবং বিস্তীর্ণ অঞ্চল সংকীর্ণ, তাদের বিলুপ্তির সম্ভাবনা বেশি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আমরা আরেকটি কারণ উল্লেখ করেছি দাবানল। প্রাকৃতিক জীব বিলুপ্তির আরেকটি কারণ হচ্ছে দাবানল। দাবানল হচ্ছে অনেক সময় বিভিন্ন বন্য প্রাণীতে প্রাকৃতিকভাবে আগুন লেগে যায়। এভাবে সৃষ্ট প্রাকৃতিক দাবানলে বিস্তীর্ণ বনভূমি পুড়ে ছাই হয়ে যায় এবং বনভূমির সাথে সাথে বিভিন্ন প্রাণী, বনজীব এবং কীটপতঙ্গ ইত্যাদি মারা যায়। প্রায় প্রতি বছর বিভিন্ন দেশে এভাবে অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে। এছাড়া আরেকটি কারণ আমরা এখানে উল্লেখ করেছি বৈশ্বিক উষ্ণতা। তো বৈশ্বিক উষ্ণতা বলতে আমরা গ্রিন হাউসের কথাটা বলবো। গ্রিন হাউসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের প্রধান। তার মানে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি প্রধান। বায়ুমণ্ডলে অতিমাত্রায় এই গ্যাসের ফলে বিশ্বব্যাপী উষ্ণায়ন ঘটছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বায়ুমণ্ডল, সাগর এবং পৃথিবীর স্থলভূমির গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই গড় তাপমাত্রা বৃদ্ধির কারণে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চতা বৃদ্ধির কারণে যে পৃথিবীর নিচু অঞ্চলগুলি পানিতে নিমজ্জিত হবে এবং ওই সমস্ত এরিয়ায় যে সমস্ত জীবগুলি আছে তারা বিলুপ্ত হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সুন্দরবন সহ বেশ কিছু ডিস্ট্রিক্ট সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জীববৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক কারণের ভিতর 5টি কারণ এখানে উল্লেখ করেছি। এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে, যেমন বিভিন্ন নিয়ামক থাকতে পারে। তাছাড়া বৈশ্বিক শৈত্যপ্রবাহ হতে পারে ইত্যাদি কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত হতে পারে। এগুলো মূলত বাস্তুতান্ত্রিক কারণ। আমরা কত উল্লেখ করেছি মানব সৃষ্ট কারণ। মানব সৃষ্ট কারণের ভিতর অনেকগুলো আছে, তার ভিতর আমরা উল্লেখযোগ্য কতগুলো এখানে আমরা আলোচনা করব। যেমন 1 নম্বর যে কারণ আমরা এখানে উল্লেখ করেছি বসতি বিন্যাস ও খণ্ডায়ন। 2 নম্বর অনুপ্রবেশিত প্রজাতি। 3 নম্বর পরিবেশ দূষণ। 4 নম্বর জীব প্রজাতির অতি আহরণ। 5 নম্বর দুর্ঘটনাজনিত মৃত্যু। আর 6 নম্বর বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন, রোগ ব্যাধি ইত্যাদি। তা প্রথমে আমরা বসতি বিন্যাস এবং খণ্ডায়ন এটা আলোচনা করব। যে বসতি বিন্যাস ও খণ্ডায়নের কারণে বাস্তুতন্ত্রগুলি দারুণভাবে সংকুচিত হয়ে যায়। বসতি বিন্যাস এবং খণ্ডায়ন এই কারণে কি হবে, বাস্তুতন্ত্রগুলি দারুণভাবে সংকুচিত হয়ে পড়ে। তো বসতি বিন্যাসের ভিতর বসতি বিন্যাসের কারণ অনেক। তার ভিতর চাষাবাদ, চারণভূমি, মিঠা পানির মৎস্য চাষ, অকৃষি জমির পরিবর্তন, খনি স্থাপন,
কাঠ, প্রবাল ও নিম্নস্থ পানি আহরণ ইত্যাদি। বসতি বিন্যাসকে বর্তমানে জীব বৈচিত্র্যের বা জীব বিলুপ্তির প্রধানতম কারণ হিসেবে অভিহিত করা হয়। তাহলে বসতি বিন্যাস বর্তমানে জীব বিলুপ্তির প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয়। 2 নম্বর কারণ আমরা এখানে মানব সৃষ্ট কারণের ভিতর উল্লেখ করেছি যে অনুপ্রবেশিত প্রজাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনুপ্রবেশিত প্রজাতি বলতে বোঝায় যে বাইরের কোনো দেশ থেকে যে প্রজাতিগুলি আমাদের দেশে ঢুকে পরিবেশকে দূষিত করে বা জীববৈচিত্র্যের বিলুপ্ত ঘটায়, সেগুলি অনুপ্রবেশিত প্রজাতি। বিগত 300 বছরে রেকর্ডভুক্ত বিপুল প্রজাতি বিলুপ্ত হয়েছে এই অনুপ্রবেশিত প্রজাতির কারণে। বিগত 300 বছরে ওই অনুপ্রবেশিত প্রজাতির কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে। বিশেষ করে দ্বীপগুলোতে এই ঘটনা বেশি ঘটেছে। এছাড়া আমরা আরেকটি কারণ উল্লেখ করেছি এখানে, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের ফলে বাস্তুতন্ত্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে সংবেদনশীল অনেক প্রজাতি হয়ে যায় বিপন্ন এবং বিলুপ্ত। ইঁদুরনাশক, কীটনাশক ব্যবহার, বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি, উপকূলে তেল নির্গমন প্রভৃতির মাধ্যমে পরিবেশ দূষিত হয়। তাহলে আমরা মানব সৃষ্ট কারণের ভিতর পরিবেশ দূষণকে বলতে পারি যে পরিবেশ দূষণের কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত হতে পারে। পরিবেশ দূষণ আবার কয়েক প্রকার হয়, যেমন বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। এবং এই বিভিন্ন দূষণের কারণে পরিবেশ দূষিত হয়। জীব প্রজাতির অতি আহরণ। জীব প্রজাতির অতি আহরণ তার মানে খাদ্য, ঔষধ, জ্বালানি এবং অন্যান্য ব্যবহারের জন্য বন, মৎস্য এবং বন্যপ্রাণী সম্পদের অতি আহরণের ফলে একদিকে জীব বৈচিত্র্য কমেছে, অন্যদিকে অনেক জীবের বিলুপ্তি ঘটেছে। তার মানে দেখা যাচ্ছে যে খাদ্য, ঔষধ, জ্বালানি ইত্যাদির কারণে বন, মৎস্য, বন্যপ্রাণী সম্পদে অতি আহরণের ফলে জীব বৈচিত্র্য কমে যায় এবং অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এছাড়া আরেকটি কারণ আমরা এখানে উল্লেখ করেছি, দুর্ঘটনাজনিত মৃত্যু। দুর্ঘটনাজনিত মৃত্যু জীব বৈচিত্র্যের ক্ষেত্রে এক বিরাট হুমকি স্বরূপ। পানিতে, বর্ষিতে বিধে, জালে আটকে, ডিনামাইট বিস্ফোরণ কিংবা বিষক্রিয়ার ফলে এবং স্থলে বিভিন্নভাবে শিকারের ফলে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। যানবাহনের নিচে পড়ে কিংবা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণী মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সিলেটের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার ফলে বিস্তীর্ণ এলাকার বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। জীব বৈচিত্র্যের হটস্পট নামে পরিচিত এই অঞ্চলে জীবকুলের ক্ষয়ক্ষতির হিসাব এখনো করা সম্ভব হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দুর্ঘটনাজনিত কারণ জীব বিলুপ্তির আরেকটি কারণ, যেটা মানব সৃষ্ট কারণ। বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন। সম্প্রতি বায়ু দূষণের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আবির্ভূত হয়েছে বিশ্বব্যাপী উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিজ্ঞানীদের ধারণা এই প্রক্রিয়া আগামীতে জীববৈচিত্র্য ধ্বংসের মূল উপাদান হিসাবে কাজ করবে। আশঙ্কা করা হচ্ছে যে বিগত শতাব্দীতে বিশেষ করে উন্নত দেশগুলো যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত করেছে, তার ফলে বর্তমান শতাব্দীতে বিশ্বব্যাপী তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সেই সঙ্গে পানির উচ্চতা বেড়ে যাবে 1 থেকে 2 মিটার। এর ফলে নিম্ন অঞ্চল পানিতে ডুবে যাবে এবং ওই অঞ্চলে যে সমস্ত জীব ছিল সেগুলো
বিলুপ্ত হয়ে যাবে। এর ফলে আমাদের সুন্দরবন সহ দক্ষিণ অঞ্চলের অনেক জেলা পানিতে তলিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আরেকটি কারণ এখানে উল্লেখ করেছি, রোগ ব্যাধি। মানুষ আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশের জন্য এই সমস্যা আরো বেশি। অভিবাসী লোকজন পশু পাখি সহ স্থানান্তরিত হয়ে অন্য প্রাণীদেহে রোগের বিস্তার ঘটায়। আমাদের মতন জনবহুল দেশে সংরক্ষিত বনের পাশে গবাদি পশুর চারণ ক্ষেত্র থাকায় অতি সহজেই বিভিন্ন রোগ বন্য প্রাণীদের দেহে ছড়িয়ে যায়। গরুর অসুখ বন গরুর দেহে ছড়ানোর ফলে বাংলাদেশ থেকে বন গরু ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানব সৃষ্ট কারণের ভিতর এখানে উল্লেখযোগ্য কতগুলি কারণ উল্লেখ করেছি। এই কারণগুলি মনোযোগ দিয়ে তোমরা পড়ে নেবে। আমি কারণগুলো আবার একটু বলছি যে বসতি বিন্যাস ও খণ্ডায়ন, অনুপ্রবেশিত প্রজাতি, পরিবেশ দূষণ, জীব প্রজাতির অতি আহরণ, দুর্ঘটনাজনিত মৃত্যু, বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন এবং বিভিন্ন রোগ ব্যাধি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি টপিকস পড়ানোর আগে তোমাদের গত ক্লাসে আমি বলেছি, আজকে আমি একটু স্মরণ করিয়ে দিই। আমাদের কলেজ কর্তৃপক্ষ ইউসিপিএল এর যে কোনো শাখা থেকে বেতন দেওয়ার জন্য তোমাদের নোটিশ করেছে এবং কলেজের নির্দিষ্ট একটা দিনে তোমরা এসে বেতন দিতে পারবে। ইউসিপিএল এর বাংলাদেশের যে কোনো শাখার থেকে আসলে বেতনটা দেওয়া যাবে। এই বেতন পরিশোধ করার একটা সুবিধা আছে। এখন যদি এই দুর্যোগের সময় বা করোনা মহামারীর সময় তোমরা যদি বেতন পরিশোধ করো, তাহলে দেখা যাবে যে 10% মওকুফ পাবে। অর্থাৎ তুমি যদি 5,000 টাকা এই মুহূর্তে পরিশোধ করো, তাহলে তোমার 500 টাকা মওকুফ করে দেবে কলেজ কর্তৃপক্ষ। তোমরা তোমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে এবং কলেজে যেহেতু আমরা অনলাইনে নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের যে মাসিক বেতন এবং সেশন চার্জ এগুলো পরিশোধ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব আলোচনা করব। সংরক্ষণের গুরুত্ব আলোচনা করব। মানব গোষ্ঠীর জন্য জীববৈচিত্র্যের প্রয়োজন অপরিসীম। কারণ মানুষের জীবনযাপন নির্ভর করে অন্যান্য প্রজাতির উপর এবং ওইসব প্রজাতি সৃষ্ট বাস্তুতন্ত্রের উপর। মানে আমরা এক কথা বলছি যে মানুষের জীবনযাপন নির্ভর করবে অন্য প্রজাতি এবং ওইসব প্রজাতির সৃষ্ট বাস্তুতন্ত্রের উপর। যে বৈচিত্র্যের বহুবিধ কারণ আছে, আমরা নিচে কতগুলো কারণ এখানে উল্লেখ করেছি। যেমন বাস্তুতান্ত্রিক গুরুত্ব, খাদ্য বিষয়ক গুরুত্ব, স্বাস্থ্য বিষয়ক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, নৈসর্গিক সৌন্দর্য, সাংস্কৃতিক গুরুত্ব, ভবিষ্যৎ সম্ভাবনাকে টিকিয়ে রাখা এবং কার্যকারী বাস্তুতন্ত্র বিবর্তনের জন্য। এছাড়াও আরো অনেক কারণ আছে, তোমরা এই কারণগুলো করলে চলবে। এখন জীববৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক কারণ নিয়ে আমরা আলোচনা করব। বাস্তুতান্ত্রিক কারণ অনেকগুলো পয়েন্টে আলোচনা করা যেতে পারে, আমরা কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করছি। যেমন সৌরশক্তি থেকে উদ্ভিদে যে খাদ্য শক্তি স্থানান্তরিত হয় এবং তা খাদ্য জালকের মাধ্যমে প্রাণী জগতে বিতরিত হয়। তার মানে সৌরশক্তি থেকে উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্য শক্তি খাদ্য জালকের মাধ্যমে প্রাণী দেহে স্থানান্তরিত হয়। এছাড়া আমরা আরেকটি কারণ, বাস্তুতান্ত্রিক কারণের ভিতরে আরেকটি পয়েন্ট উল্লেখ করব। যেমন উদ্ভিদ ও প্রাণীর বিনিময় প্রথার কারণে অক্সিজেন ও কার্বন সচল থাকে। তার মানে দেখা যাচ্ছে যে প্রাণী কি করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, আর উদ্ভিদ কি করে, এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। আর প্রাণী অক্সিজেন নেয়, সে অক্সিজেন কোথা থেকে আসে, উদ্ভিদ থেকে আসে।
ভূগর্ভস্থ পানির স্তর পরিবেশের পানি চক্র নিয়ন্ত্রণ করে। ভূগর্ভস্থ পানির স্তর পরিবেশের পানি চক্র নিয়ন্ত্রণ করে। বিস্তীর্ণ বনভূমি বিশ্বব্যাপী উষ্ণায়ন প্রতিরোধ করে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এটাকে প্রতিহত করে। বিস্তীর্ণ বনভূমি। অণুজীবরা আবার কি করে? অণুজীবরা মৃতদেহ ও বর্জ্যকে পচিয়ে সবুজ উদ্ভিদে পুষ্টি সরবরাহ, মাটির উর্বরতা বাড়ায়। প্রাকৃতিক পেস্টিসাইড পাওয়া যায় বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে। অনেক প্রাণী উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। তাহলে আমরা বাস্তুতান্ত্রিক গুরুত্বের ভিতর বেশ কয়েকটি পয়েন্ট এখানে আলোচনা করলাম। এই পয়েন্টগুলো যদি আরেকটু সংক্ষেপে বলে থাকি, যে সৌরশক্তি থেকে উদ্ভিদে যে খাদ্য শক্তি স্থানান্তর হয় এবং খাদ্য জালকের মাধ্যমে সেটা আবার প্রাণীতে চলে যায়। উদ্ভিদ এবং প্রাণীর বিনিময় প্রথার মাধ্যমে বা প্রথার কারণে অক্সিজেন ও কার্বন চক্র সচল থাকে। স্যার আমরা আরেকটি পয়েন্ট উল্লেখ করেছি যে বিস্তীর্ণ বনভূমি বিশ্বব্যাপী উষ্ণায়ন প্রতিরোধ করে। অণুজীবরা কি করে? মৃতদেহ ও বর্জ্যকে পচিয়ে সবুজ উদ্ভিদে পুষ্টি সরবরাহ করে এবং মাটির উর্বরতা বাড়ায়। প্রাকৃতিক পেস্টিসাইড পাওয়া যায় বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে। এছাড়া অনেক প্রাণী উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে বাস্তুতান্ত্রিক গুরুত্বটা তোমরা বুঝতে পেরেছ। এছাড়া খাদ্য বিষয়ক গুরুত্ব। খাদ্য বিষয়ক গুরুত্বের ভিতর আমরা বেশ কিছু পয়েন্ট এখানে বেশ কিছু প্রজাতির কথা বলবো। মানুষের সমস্ত খাদ্য আসে বৈচিত্র্যময় জীব থেকে। তাহলে আমরা যে খাবারগুলো পাই এগুলো মূলত কোথা থেকে পাই? যে বৈচিত্র্যময় যে জীব আছে সেই বৈচিত্র্যময় জীব থেকে পাওয়া যায়। আদিকাল থেকেই মানুষ খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। তার মানে দেখা যাচ্ছে যে আদিকাল থেকেই মানুষ এই খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে সমগ্র জীববৈচিত্র্যের কাছ থেকে আরো যা পাওয়া যাবে তার তুলনায় আহরণ অনেক কম। তার মানে আমরা যা কিছু খেতে পাই তার থেকে আহরণ অনেক কম করছি। আমাদের অধিকাংশ শস্যই এসেছে বুনো উদ্ভিদ থেকে। আরো নির্বাচন সংকরণের মাধ্যমে বেরিয়ে আসতে পারে আরো উচ্চ ফলনশীল শস্য। প্রায় ৮০,০০০ উদ্ভিদ প্রজাতির নানান অংশ আহারযোগ্য বলে জানা গেছে। অথচ বর্তমানে আমাদের ৯০% খাদ্য আসে মাত্র ১৫ প্রজাতির উদ্ভিদ থেকে। বুনো প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেলে ভবিষ্যতে মানসম্পন্ন শস্য উৎপাদন আর পাওয়া যাবে না। তাই এদের সংরক্ষণ একান্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় যে পয়েন্টটি উল্লেখ করেছি যে খাদ্য বিষয়ের গুরুত্ব, এই পয়েন্টের মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে খাবারগুলো পাই সেগুলো জীববৈচিত্র্য থেকে পাই। এই সংখ্যা অনেক বেশি। আমাদের ৯০% খাদ্য আসে মাত্র ১৫ প্রজাতির উদ্ভিদ থেকে। তাহলে আমরা যে বুনো উদ্ভিদগুলো আছে এগুলো যদি বিলুপ্ত হয়ে যায় ভবিষ্যতে আমাদের খাদ্যের অভাব দেখা দিতে পারে। তাই এদের সংরক্ষণ করা অতি জরুরি। ৩ নম্বর পয়েন্ট আমরা উল্লেখ করেছি স্বাস্থ্য বিষয়ক গুরুত্ব। তা মানুষের দুর্ভোগ কমাতে এবং জীবন বাঁচাতে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। কুইনাইন ও পেনিসিলিন ছাড়াও আরো অনেক রোগের ঔষধ জীববৈচিত্র্যের কাছ থেকে আমরা পেয়ে থাকি। কুইনাইন এবং পেনিসিলিন এটাও আমরা জীববৈচিত্র্যের কাছ থেকে পেয়ে থাকি। এছাড়াও আরো যে অন্যান্য ঔষধ আছে সেগুলো আমরা জীববৈচিত্র্যের কাছ থেকে পেয়ে থাকি। যে বিজ্ঞানীদের ধারণা গ্রীষ্মমণ্ডলের বনভূমি প্রায় ১৪০০ প্রজাতির উদ্ভিদ ক্যান্সার চিকিৎসায় কার্যকর হতে পারে। এটা বিজ্ঞানীদের ধারণা। চেস্টনাট প্রজাতির উদ্ভিদের নির্যাস থেকে এইডস রোগের ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে। কেবল উদ্ভিদ ও অণুজীবী নয়, বিভিন্ন প্রাণী থেকে ঔষধ উৎপাদন করা হয়। জীববৈচিত্র্য হারিয়ে গেলে এসব ভবিষ্যৎ সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। তার মানে স্বাস্থ্য বিষয়ক গুরুত্ব জীববৈচিত্র্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে সমস্ত ওষুধগুলো আবিষ্কার হয়
বিশেষ করে অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ঔষধ, এগুলো আমরা জীববৈচিত্র্য থেকে পেয়ে থাকি। মারাত্মক যে ব্যাধি, ক্যান্সার, তারপরে এইডস রোগের ঔষধ এই জীববৈচিত্র্য থেকেই আবিষ্কার হতে পারে। এর পরবর্তী স্টেজে আমরা আলোচনা করব অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব, একটি সুস্থ পরিবেশ একটি সম্পদশালী অর্থনীতির ভিত্তি। অর্থনৈতিক উন্নয়নে জীববৈচিত্র্য রয়েছে প্রত্যক্ষ প্রভাব। বিশ্ব অর্থনীতির 11% বেশি নিয়ন্ত্রণ করে জীববৈচিত্র্যের পরিবেশ এবং উৎপাদিত সামগ্রিক। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বন্যপ্রাণীর আবাসস্থলে চারপাশে পর্যটকদের কারণে প্রায় $500 মিলিয়ন স্থানীয় ব্যবসা হয়। কেনিয়ার বার্ষিক আয়ের বেশিরভাগই আসে পর্যটন শিল্প থেকে, যার মূল্য রয়েছে বন্যপ্রাণী এবং তাদের পরিবেশ। জীববৈচিত্র্য ও সংশ্লিষ্ট বাস্তুতন্ত্রের ক্ষতি হলে দেশের উপর বিশাল খরচের বোঝা নেমে আসবে, কারণ পানীয় বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়, ফলে স্বাস্থ্য খাতে প্রচুর ব্যয় হয় এবং পরাগায়নে সহায়তাকারীদের প্রতিস্থাপন করা যায় না, কিংবা করতে গেলেও ব্যয়ের অঙ্ক অনেক বেড়ে যায়। অতএব একটি দেশের অর্থনীতিকে স্থায়ী এবং ভারসাম্যপূর্ণ করতে হলে কঠোর, নবায়নযোগ্য, আহরণযোগ্য জীববৈচিত্র্য প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থনৈতিক গুরুত্বটা আলোচনা করলাম। আমরা এখন যে পয়েন্টে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নৈসর্গিক সৌন্দর্য। প্রাচীনকালের গুহার ভিতরে আদি মানবদের আঁকা চিত্র দেখে বোঝা যায় সে সময় নৈসর্গিক সৌন্দর্য মানুষকে বিমোহিত করেছিল। প্রাকৃতিক শোভায় মানুষ এখনো মুগ্ধ হয়। সামান্য জলাধার থেকে শুরু করে বিস্তীর্ণ মরুভূমি, গহীন বনভূমি, পর্বতচূড়া, বরফে ঢাকা অ্যান্টার্কটিকা, সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে। শহরের কোলাহলময় জীবন থেকে স্বল্পক্ষণের জন্য মুক্তি পেতে পার্কের বিকল্প নেই। দীর্ঘকালীন অবসরে সাগর পাড়ে এবং সংরক্ষিত বনভূমি দর্শন এবং জীববৈচিত্র্যের সঙ্গে পরিচিত হওয়া জীবনের পরম পাওয়া। এই সৌন্দর্য যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে, উপলব্ধি করতে পারে, সে কারণে জীববৈচিত্র্য সংরক্ষণ অপরিহার্য। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের উল্লেখযোগ্য আরেকটি দিক আমরা এখন আলোচনা করলাম, যেটা ছিল নৈসর্গিক সৌন্দর্য। এর পরবর্তী যেটা আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটি হচ্ছে সাংস্কৃতিক গুরুত্ব। বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্য সাংস্কৃতিক গুরুত্ব বোঝার জন্য এই মুহূর্তে সংরক্ষণ করা প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশ মানুষের উদ্দীপনা, মানবিকতা, শিক্ষার প্রধান উপকরণ। বাংলাদেশের সংস্কৃতিতে বাঘ, ভালুক, শিয়াল, কুমির, ময়ূর, সাপ, বিভিন্ন গাছপালা বারংবার বর্ণিত হয়েছে। বাঘ আজ বাংলাদেশের প্রতীকে পরিণত হয়েছে। পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্যকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন জাতি। আমরা এর থেকে বুঝতে পারি জীববৈচিত্র্য মানুষ এক সূত্রে গাঁথা, সবাই পরিবেশের অংশ। এক অংশের ক্ষতি কখনো অন্য অংশের সুখের কারণ হতে পারে না। তাই সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে হলেও জীববৈচিত্র্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তার মানে জীববৈচিত্র্যের সাংস্কৃতিক গুরুত্ব একটা উল্লেখযোগ্য সাইট। এর পরবর্তী স্টেজে আমরা যেটা আলোচনা করব, ভবিষ্যৎ সম্ভাবনাকে টিকিয়ে রাখা জীববৈচিত্র্য আরেকটি গুরুত্ব। আজ যেটি আগাছা, আগামীতে সেটি মূল্যবান সম্পদ হিসেবে দেখা দিতে পারে। নতুন জার্মপ্লাজম ভবিষ্যতে প্রয়োজনীয় জীব প্রযুক্তির মাধ্যমে রোগ
খরা, জলাবদ্ধতা, প্রতিরোধ জাত সৃষ্টির জন্য জিনের প্রয়োজন দেখা দিতে পারে। অন্যদিকে ভবিষ্যতে কোনো রোগের চিকিৎসায় যুগান্তকারী ঔষধ আবিষ্কার সহ নানাবিধ প্রয়োজন জীব বৈচিত্র্যের প্রত্যেক সদস্যই ব্যাপক সম্ভাবনা বহন করে। আমরা এখানে বলতে চাচ্ছি ভবিষ্যৎ সম্ভাবনাকে টিকিয়ে রাখার জন্য আমরা জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করব। আর প্রত্যেকটা জীবই মহামূল্যবান। আজকে যেটা আগাছা ভবিষ্যতে সেটা মূল্যবান সম্পদ হিসেবে দেখা দিতে পারে। কাজে জীব বৈচিত্র্যকে আমরা টিকিয়ে রাখবো যাতে ভবিষ্যতে আমাদের খাদ্য, বাসস্থান বা কোনো কিছু যাতে অভাব না হয়। কার্যকারী বাস্তুতন্ত্র বিবর্তনের জন্য আমরা 8 নম্বর পয়েন্ট উল্লেখ করেছি যে কার্যকারী বাস্তুতন্ত্র বিবর্তনের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবেশের সাথে প্রত্যেক জীবের সম্মিলিত মিথস্ক্রিয়া নির্দিষ্ট বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে। তার মানে পরিবেশের সাথে প্রত্যেকটা জীব আছে, এদের সম্মিলিত মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন যেটা যে নির্দিষ্ট বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখবে। এই চলমান প্রক্রিয়ায় প্রজাতির বিবর্তনে সহায়তা করে থাকে। এই প্রক্রিয়া যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে জীব বৈচিত্র্যের কোনো না কোনো অংশ যে কোনো মুহূর্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব হিসাবে উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম। এছাড়া আরও বিভিন্ন পয়েন্ট থাকতে পারে, এই পয়েন্টগুলি লিখেই চলবে। তাহলে আমরা কী কী পয়েন্ট আলোচনা করলাম? যে বাস্তুতান্ত্রিক গুরুত্ব, খাদ্য বিষয়ের গুরুত্ব, স্বাস্থ্য বিষয়ের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, নৈসর্গিক সৌন্দর্য, সাংস্কৃতিক গুরুত্ব, ভবিষ্যৎ সম্ভাবনাকে টিকিয়ে রাখা এবং কার্যকারী বাস্তুতন্ত্র বিবর্তনের জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ ডাইরেক্ট প্রশ্ন হবে না, যেহেতু এটা ইন্টারমিডিয়েটের ক্লাস, এইচএসসি ক্লাস, কাজেই তোমরা এই পয়েন্টগুলো মনোযোগ দিয়ে পড়বে এবং উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলো 3 নম্বর অথবা 4 নম্বরের জন্য আসতে পারে, গ এবং ঘ। তো আমরা প্রথম দিকে এগুলো আলোচনা করেছি যে কতে থাকে জ্ঞানমূলক, কতে অনুধাবন, তারপরে গতে পূরক এবং ঘতে উচ্চতার দক্ষতা। এখান থেকে যে শর্ট প্রশ্ন, পর প্রশ্ন হতে পারে, যে সংজ্ঞাগুলো আসতে পারে। তারপরে সংজ্ঞা আমরা যে ডাইরেক্ট যদি জীব বৈচিত্র্য কি 1 নম্বর, বলিতে কি বুঝে তখন 2 নম্বরের উপযোগ করে লিখবে। আর উদ্দীপকের আলোকে জীব বৈচিত্র্যের কারণ পরীক্ষায় আসলে এখানে 2টা সাইড উল্লেখ করবে, বাস্তুতান্ত্রিক কারণ কতগুলো কারণের ব্যাখ্যা দেবে, মানব সৃষ্ট কারণ এর কতগুলো ব্যাখ্যা দেবে, আর জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চ্যাপ্টারের আরও কয়েকটি ক্লাস নিয়েছি। এই টপিকটা বাদ ছিল, আমরা এটা শেষ করলাম। আর 1টি বা 2টি ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলব। এরপরে বিলুপ্তপ্রায় কিছু প্রজাতিগুলোর পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব, আর জলজ অভিযোজন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।